প্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ শেষ হতে চলেছে লেইল লন্ডিসের লেখা বিখ্যাত বই হাউ টু টক টু এনিওয়ান। আমাদের পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সবার মাঝে ছড়িয়ে দেবেন আমাদের এই বইয়ের যাত্রা। আমরা আজ গর্বের সাথেই বলতে পারি, বাংলা ভাষায় এত সেলফ হেল্প এবং বিজনেস ক্যাটাগরির বই আপনি আর কোনো চ্যানেলে পাবেন না। তাই আমাদের কামনা থাকবে আমাদের পাশে থেকে আমাদের উৎসাহ যোগানোর। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি শেষ পর্ব। পর্ব ৮১। তাদেরকে কাজটা করার জন্য উপযুক্ত সময় দাও। ফলাফল জানার জন্য অন্তত একদিন ধৈর্য ধরে অপেক্ষা করা বাঞ্ছনীয়। মিসেস সুজ্যান ইভ্যান্স আমার সেবাগ্রাহীদের মাঝে অন্যতম, যিনি একটা বড় রিয়েল এস্টেট ফার্মের কর্ণধার। একদা তার অফিসে বসেছিলাম, তার আসন্ন একটা প্রজেক্ট নিয়ে আলোচনা চলছিল। হঠাৎ তার সেক্রেটারি এসে উপস্থিত। আমরা দুজনেই তার দিকে ফিরে তাকালাম। সেক্রেটারি গুনগুন করে বলল, অসময়ে আসার জন্য দুঃখিত মিসেস ইভান্স, আপনার শ্যালক হ্যারি ফোন কলে অপেক্ষা করছেন। আপনার কি সময় হবে নাকি মানা করে দেব? অবশ্যই সময় হবে, তিনি হেসে উঠলেন। ফোনটা আমায় দাও। মিসেস ইভান্স আমার কাছে ক্ষমা চেয়ে নিলেন আকস্মিক অসুবিধার জন্য। তিনি ফোনে কথা বলা শুরু করতেই আমি রুম থেকে বেরিয়ে তাকে গোপনীয়তা রক্ষার সুযোগ করে দিলাম। কিছুক্ষণ পর যখন কক্ষে প্রবেশ করেছি, মিসেস ইভান্স তখন ফোন রেখে দেবার মুহূর্তে আছেন। ফোন রাখার পূর্বে বললেন, হ্যাঁ অবশ্যই, ওকে বলবে আমাকে কল করতে। হ্যাঁ ঠিক আছে, রাখছি। তিনি আমাকে জানালেন, ফোন কলটা আমার শ্যালকের কাছ থেকে এসেছে। ওর এক চাচাতো ভাই একটা গ্যাস কোম্পানিতে চাকরি করছে, কিন্তু তার নাকি গ্যাস কোম্পানিতে ভালো লাগছে না। ওর আগ্রহ রিয়েল এস্টেট সেক্টরে কেরিয়ার গড়ার। তিনি একটু চুপ থেকে আবার বললেন, ওর চাচাতো ভাইকে বলেছি কল করতে, দেখি ওকে কোনো সুযোগ করে দিতে পারি কিনা। এটা বোঝা যাচ্ছে যে তিনি নিজের শ্যালককে উপকার করতে পেরে কিছুটা খুশি আছেন। আমরা পুনরায় আমাদের আলোচনা শুরু করলাম যেখানটায় শেষ হয়েছিল। ৩ থেকে ৪ মিনিট বাদে সেক্রেটারি আবার এসে হাজির। মিনমিন করে বলল, সোনি লাকার বলে কেউ একজন ফোন কল লাইনে আছেন। সে বলছে সে আপনার শ্যালকের চাচাতো ভাই, আপনি সম্ভবত তাকে কল করতে বলেছেন। ভদ্রমহিলা আবার উঠে গেলেন। তার মুখের বিরক্তি দেখে মনে হল তিনি মনে মনে এটাই ভাবছেন, আমার অতি উদ্বিগ্ন শ্যালকের আর তর সইল না, সে সবকিছু এখনই করে ফেলতে চাইছে। আমরা দুজনেই বুঝে গেছি কি হচ্ছে এখানে। মিসেস ইভান্সের শ্যালক হ্যারি তার কাজিন সোনিকে সাথে সাথে এমন হট নিউজ দেবার তর সইল না, যেন এই নিউজটা এখনই তার চাচাতো ভাইকে না জানালে তার জীবন অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। সত্য অথবা মিথ্যা যাই হোক, একটা সত্য এখানে স্পষ্ট যে ছোট্ট চাচাতো ভাই সনি খুবই অপরিপক্কতার পরিচয় দিয়েছে। বড় বড় ব্যক্তিরা সবসময় এই কথাটা মেনে চলেন, হুট করে কোথাও নিজেকে সংযুক্ত করা উচিত নয় যেখানে একজন অলরেডি তোমায় সাহায্য করার জন্য চেষ্টা করছে। সাহায্য করতে চাওয়া ব্যক্তিকে সময় দেওয়া উচিত কাজটা সুন্দরভাবে করে দেওয়ার জন্য, অন্তত তাকে কাজটা শুরু করা পর্যন্ত সময় দেওয়া অনিবার্য। তার শ্যালক এবং শ্যালকের চাচাতো ভাই সনি উভয়ই মেসেজ ইভান্সের চোখে অপরিপক্ক প্রমাণিত হল। সময়জ্ঞানহীন এমন কর্মচারী অন্তত একটা কোম্পানির কর্ণধার নিজের কোম্পানিতে চাইবেন না। হ্যারির উচিত হল অন্তত একদিন অপেক্ষা করে তারপর নিউজটা তার ছোট্ট চাচাতো ভাই সনিকে জানানোর। একজন বড় রিয়েল এস্টেটের কর্ণধারের অনেক ধরনের কাজ থাকতে পারে। সনির অন্তত তার চাচাতো ভাইকে জিজ্ঞেস করা উচিত ছিল, ভাইয়া কখন আমি মিসেস ইভান্সের সাথে কথা বলতে পারি, অথবা তার কোন ফ্রি স্লটটিতে আমি ফোন দিতে পারি। অনেক সময় দ্রুত যোগাযোগ ভালো ফলাফল এনে দেয়, কিন্তু এমন কাউকে এত দ্রুত ফোন দেওয়া উচিত নয় যিনি তোমার একটা উপকার করে দিতে আগ্রহী। এই পুরো ব্যাপারটা দেখে আমি অন্তত এটা হলফ করে বলে দিতে পারি, সনির চাকরিটা হচ্ছে না। এত বড় একজন মানুষ অন্তত সনির মতো সময়জ্ঞানহীন কাউকে চাকরি দেবেন না। তার রিয়েল এস্টেটের কত বড় বড় ক্লায়েন্ট রয়েছে, তাদের কারোর সাথেও সে এমনটা ঘটাতে পারে। আর এতে কোনো ক্লায়েন্ট হাত ফসকে গেলে পুরোটাই মিসেস ইভান্সের লস। কৌশল ৮১। তাদেরকে কাজটা করার জন্য উপযুক্ত সময় দাও। যখন কেউ তোমার কোনো উপকার করতে রাজি হয়, তাকে অন্তত ততটুকু সময় তোমার দেওয়া উচিত যতটুকু সময় পেলে তিনি নিজ থেকে কাজটা সম্পন্ন করে তোমায় জানাতে পারেন। আর খুব বেশি জরুরি হলে তোমার উচিত সময়জ্ঞান খরচ করে তার সাথে যোগাযোগ করা। কতটুকু সময় তাকে দেওয়া উচিত? অন্তত ২৪ ঘন্টা তো দেওয়াই লাগে। পর্ব ৮২। ইট ছুঁড়লে
পাটকেলও খেতে হয়। আমি কাজটা বন্ধুত্বের খাতিরে করেছি। একদা আমার ভালো জানাশোনা এক বন্ধু তানিয়া, যে লস অ্যাঞ্জেলসে একটা স্বনামধন্য কোম্পানিতে কাজ করে, তার শরণাপন্ন হতে হল। আমার তৎকালীন প্রজেক্টের জন্য একজন সেলিব্রিটি ব্যক্তিত্বের খুবই প্রয়োজন ছিল। তানিয়ার নামটাই সবার আগে মনে এলো। ওর সাথে অনেক তারকা ব্যক্তিত্বের যোগাযোগ রয়েছে। মনে হলো ও চাইলে আমায় সাহায্য করতে পারে। তানিয়া অল্প কিছুক্ষণের ভেতরেই আমার সামনে কয়েকজনের নাম সাজেশন দিল। ওদের যে কাউকেই সে ম্যানেজ করে দিতে পারবে। নামগুলো দেখে আমিও খুশি হলাম। আমার প্রজেক্টটা এগিয়ে নিতে আর কোনো বাধা রইল না। ভেতর থেকে আমি খুবই খুশি ছিলাম তার উপর। তার জন্য কৃতজ্ঞতা বোধ জেগে উঠল। তানিয়াকে ফোন করে অনেকগুলো থ্যাঙ্কস দিলাম। তারপর বললাম, তোমার উপকার আমি মনে রাখব তানিয়া। তানিয়া জবাবে বলল, ধন্যবাদ। অন্য কোনো সময় আমার কোনো সাহায্য দরকার হলে করে দিও, তাতেই চলবে। অবশ্যই, আমি করব, আমি জবাবে বললাম। ফোনটা রেখে বিছানায় বসে পড়লাম। ভেতরটা রাগে ফেটে যাচ্ছে। তানিয়া স্মরণ করিয়ে দিয়েছে, এই সাহায্যটা ফ্রেন্ড হিসেবে সাহায্য নয়। এই সাহায্যের বিপরীতে সেও যে কোনোভাবে সাহায্য রিটার্ন চায়। এর দুদিন পরই তানিয়া জানালো সে 2-3 মাসের ভেতরে নিউ ইয়র্কে আসছে। তখন কি আমি তার থাকার ব্যবস্থা করে দিতে পারি কিনা? আমি স্বাভাবিকভাবেই করতাম, কিন্তু এমন বাজেভাবে এবং এত দ্রুত কেউ কারো কাজের বিনিময় চায়, সেটা তানিয়াকে না দেখলে জানা হতো না। অর্থাৎ আমাকে বিনিময় দেওয়ার জন্য তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। যখন কেউ তোমার উপকার করবে, তোমার উচিত উপকারের কথাটা হাতির মতো স্মৃতিতে জমা করে রেখে দেওয়া। সচেতনভাবেই তুমি চাইবে যে তার কোনো উপকার যেন তোমার দ্বারা অদূর ভবিষ্যতে হয়। এমনকি তুমি যদি বিনিময়ে তার থেকে কোনো সুবিধা নিতে চাও, তাও তাকে মুখ ফুটে বলা উচিত নয় যে তুমি বিনিময়ে চাইছ। তানিয়া যদি বছরখানেক বাদেও কল দিয়ে সাহায্য চাইত, আমি অবশ্যই মনে রাখতাম যে সে আমার অনেক বড় উপকার করেছে। তার প্রতি আমি কৃতজ্ঞ। অপর দিক থেকে দেখলে আমি খুশিই ছিলাম, কারণ তানিয়াকে এত দ্রুত তার বিনিময় দিয়ে দিতে পারছি বলে। সে বিনিময় না চেয়ে এমনিতে বললেই ব্যাপারটা সুন্দর হতো। পুরো বিনিময়ের বিষয়টা পেছনে ঢেকে থাকত। যখন কেউ তোমাদের উপকার করবে, তাদের প্রতি তোমাদের ভেতরটায় এমনিতেই কৃতজ্ঞতায় ভরে উঠবে। সপ্তাহের মধ্যেই তার কাছ থেকে কোনো সুবিধা চেয়ে নিতে যেও না। পৌরাণিক কাহিনীর মতো তাদের অনুভব করার সুযোগ করে দাও যে তুমি তাকে সাহায্য করেছ কোনো বিনিময়ের আশায় নয়, বরং তুমি সাহায্য করেছ তোমার এক বন্ধুকে। যখন তারা এটা অনুভব করবে যে তুমি বিনিময় চাওনি, তাদের ভেতরটা তোমার প্রতি কৃতজ্ঞতায় ভরে যাবে। ভবিষ্যতে তার থেকে যে কোনো সাহায্য তুমি সবার আগে পেয়ে যাবে। কৌশল ৮২। ইট ছুঁড়লে পাটকিল খেতে হয়। মানুষ যখন কাউকে সাহায্য করে, এটা সত্য যে সাহায্য নেওয়া ব্যক্তি তার প্রতি কৃতজ্ঞ থাকে। তারাও চেষ্টা করে কোনোভাবে তোমার উপকার শোধ করার। তুমি কারো উপকার করেছ, তাহলে কিছুদিন অন্তত অপেক্ষা করো। সাথে সাথে তার থেকে কোনো সাহায্য আশা করো না। তাদেরকে এটা উপলব্ধি করাও যে তুমি বন্ধুত্বের খাতিরে করেছ সবটা। দেওয়া নেওয়া সূত্রটা সবখানে খাটাতে যেও না। পর্ব ৮৩। পার্টি খোশ গল্পের জন্য। প্রথম নিরাপদ স্থান। মোট ৩টি নিরাপদ স্থান রয়েছে। প্রাচীনকালে পুলিশ যখন চোরেদের পিছু নিত, চোরেরা দ্রুত আশপাশে মন্দিরে ঢুকে পড়ত। আর একবার মন্দিরের বেদি পর্যন্ত পৌঁছে গেলে পুলিশের আর সাধ্য ছিল না ওদের গ্রেফতার করার। কারণ কথিত আছে, বেদি থেকে কাউকে গ্রেফতার করার ইখতিয়ার নেই। পুলিশের হাতে একটাই পথ বাকি থাকত, আর তা হল চোরেদের বের হবার অপেক্ষা করা। যখন নেকড়ের দল বুনো খরগোশকে তাড়া করে, খরগোশ একঝুটে কোনো একটা গর্তে লুটিয়ে পড়ে। খরগোশ জানে নেকড়েরা গর্ত সমেত ওকে গিলে খেতে পারবে না, সুতরাং যতক্ষণ সে ভেতরে আছে নিরাপদেই আছে। তেমনিভাবে মানব সমাজে এমন কিছু নিরাপদ আশ্রয় সবারই রয়েছে, যেখানে সবাই নিজেকে নিরাপদ মনে করেন। যদিও এটা সচরাচর কেউ মুখ ফুটে বলে না, তবু এটাই সত্য যে এসব আশ্রয় ঠিক প্রাচীন সময়ের মন্দিরের বেদির মতোই নিরাপদ। কিছু সময় এবং স্থান রয়েছে যেখানে সবচেয়ে ধূর্ত এবং সবচেয়ে শক্তিশালী পশুটিও আক্রমণ করে না। আমার বন্ধু ক্রিস্টিন একটা বিজ্ঞাপন সংস্থার প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। সে আমাকে প্রতি বছরই তাদের কোম্পানির ক্রিসমাস পার্টিতে নিমন্ত্রণ করে। এক বছর সে আমাকে জোরাজুরি করতে লাগল, যে করেই হোক আমাকে তার ক্রিসমাস প্রোগ্রামে আসতেই হবে। আমিও তাকে না করার কোনো উপায় পেলাম না।
নির্ধারিত অনুষ্ঠানে উপস্থিত হলাম। চারপাশে জমজমাট সব আয়োজন। সবাই হৈহুল্লোড়ে ব্যস্ত, কেউ কেউ হালকা কোমল পানীয়তে মজে আছেন। ছুটির দিন, তাই জনউপস্থিতি চোখে পড়ার মতো। সময় অনেক গড়িয়ে গেছে, উপস্থিত মানুষজন আরও বেশি উৎসবে মেতে উঠল। ক্রিস্টিন বুঝতে পারল আমার যাওয়ার সময় হয়ে এসেছে। সে আমার কানে কানে বলল, আমি পেছনের দরজাটা দেখে আসি, ওটা দিয়ে বের হয়ে তুমি বাসায় চলে যেতে পারবে। আমরা যখন পেছনের দরজার দিকে যাচ্ছিলাম, একটা বিরক্তিকর কণ্ঠ শুনতে পেলাম, হেই ম্যাডাম, ক্রিস্টিন, ক্রিস্টিন। একজন মহিলা ছুটে এলো সামনে। ক্রিস্টিন আমায় মিনমিন করে বলল, কোম্পানির একজন কর্মী। মহিলা আমাদের সামনে এসে দাঁড়াল। মোচড়াতে মোচড়াতে তার বস ক্রিস্টিনকে বলল, ম্যাডাম, এটা একটা দারুণ পার্টি হয়েছে, দারুণ। কিন্তু আমি একটা বিষয় চিন্তা করছিলাম, এই পার্টির পিছনে যত টাকা খরচ হয়েছে এর অর্ধেক টাকা দিয়ে আমাদের বাচ্চাদের একটা ব্যবস্থা করা যেত, কিন্তু ওদের জন্য একটু বিনোদন, শিক্ষা সুযোগ করা যেত ম্যাডাম। কোম্পানি চাইলেই হতো। ক্রিস্টিন ব্যক্তিগতভাবে খুবই চতুর। সে ভালো করেই জানে কোথায় কিভাবে হ্যান্ডেল করা লাগে। সে মহিলার হাতে হাত রেখে আশ্বস্ত করল, তারপর বড় করে হাসল। জেনি, আমি জানি তুমি হিসেব নিকেশে পাকা। তুমি ব্যাপারটা ধরতে পেরেছ দেখে ভালো লাগলো। আসলে এখানকার অর্ধেক খরচ ওদের উন্নয়নে লাগানো যেত। এক কাজ করো, তুমি কাল অফিস টাইমে আমার কাছে এসো, তখন এটা নিয়ে আলোচনা করা যাবে। এরপর আমরা দ্রুত বের হয়ে গেলাম। ওখান থেকে বের হতেই ক্রিস্টিন দীর্ঘশ্বাস ফেলল। উফ, যাক বাবা, এক বড় ঝামেলা থেকে উদ্ধার পেলাম। ঝামেলার কথা এলো কোথা থেকে? আমি অবাক হয়ে বললাম, তুমি কি পার্টিটা উপভোগ করনি ক্রিস্টিন? তা করেছি, সে বলল, কিন্তু তুমি কল্পনাও করতে পারো না লেইল, কি হতে চলেছিল। উফ। সে কয়েকটা বড় শ্বাস ফেলে আবার আরম্ভ করল। জেনি যে বিষয়টি নিয়ে বলছিল, আমার তো পুরো মাথাই খারাপ করে দিয়েছে সে। জেনি মানে আসার সময় যে মহিলা কথা বলেছিল? হ্যাঁ লেইল, ওর কথাই বলছি। সে আমাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলল। মূলত ওদের কোম্পানির কর্মীদের ছেলেমেয়েদের দেখাশোনা এবং বিনোদনের জন্য একটা ফান্ড করা হয়েছে। অলরেডি ম্যানেজমেন্ট ওটা নিয়ে কাজ করছে। শিশুদের নার্সারির জন্য একটা রুম খালি করা হয়েছে, কাজ প্রায় শেষের দিকেই। আমি মৃদুভাবে ওর কাছে জানতে চাইলাম, তাহলে তুমি জেনিকে এসব জানিয়ে দাওনি কেন? আমার দিকে ক্রিস্টিনের চোখাচোখি হল। সে জানালো, সময় এবং স্থান কোনোটাই এই বিষয় নিয়ে কথা বলার জন্য উপযুক্ত ছিল না। একটা পার্টিতে মানুষ এসব বিষয় নিয়ে কথা বলে, তাও এভাবে। তখনই ব্যাপারটা বুঝতে পারলাম। আসলেই এমন একটা পার্টি কখনই এই বিষয় নিয়ে কথা বলার জন্য উপযুক্ত নয়, আর উপরস্থ কাউকে ডেকে জবাবদিহিতার ভঙ্গিতে তো নয়ই। যিনি অলিখিত সেই নিয়ম তো ভঙ্গ করল, যেটা সব বড় বড় ব্যক্তিরা মেনে চলেন, আর তা হল পার্টির শুধুমাত্র মজামাস্তির জায়গা। জেনির এমন কাণ্ডের ফলাফল কি হয়েছিল? ক্রিস্টিন কি পরদিন জেনিকে গালিমন্ত করেছিল? না, তেমন কিছুই করেনি, শুধু একটা কাজ ছাড়া, আর তা হল কয়েক মাস বাদেই কর্মীদের প্রমোশনের নির্ধারিত সময় এসে গেল। সবাই নিজেদের প্রমোশন নিয়ে খুশি হলেও একজন তার ছোঁয়া পায়নি, আর সে হল জেনি। বেচারি বুঝতেও পারেনি কেন তাকে পদোন্নতি দেয়া হয়নি। কৌশল ৮৩। পার্টি খোশ গল্পের জন্য। মনুষ্য জঙ্গলের ৩টা নিরাপদ আশ্রয় রয়েছে, যেখানে সবচেয়ে শক্তিশালী এবং ধূর্ত বাঘটিও আঘাত করার সাহস করে না। প্রথমটা হচ্ছে পার্টি। লাভ: পার্টিগুলো আয়োজন করা হয় বিনোদন এবং বন্ধুত্বের জন্য, পেশাগত জীবনের কোনো ব্যাপার নিয়ে দুজনকে মুখোমুখি দাঁড়ানোর জন্য নয়। এমনকি এই জঙ্গলের বড় খেলোয়াড়রাও তাদের সবচেয়ে বড় শত্রুর পাশে বসেন, হাসেন এবং মাথা নাড়িয়ে সম্মতি জানান। তারা শত্রুতার ব্যাপারগুলো অন্য কোথাও দেখতে চান, কোনো পার্টিতে নয়। পর্ব ৮৪। ডাইনিং শুধুমাত্র খাবার পরিবেশনের জন্য। কঠিন আলাপ আলোচনা খাবারের রুচি নষ্ট করে। তুমি কি কখনো বিস্মিত হয়ে ভাবনি কেন বড় বড় ব্যক্তিদের দুপুরের খাওয়া দাওয়া এত লম্বা সময় ধরে চলে? কিছু কিছু সময় তো বিকেল পর্যন্তও গড়িয়ে যায়। তোমার কি কখনো এমনটা মনে হয়েছে যে তারা বসে থাকতে, খেতে এবং কোম্পানির টাকায় ফুর্তি করতে পছন্দ করেন বলেই এত সময় নেন? কিছুটা সত্য হতেও পারে, কিন্তু প্রধান কারণ একটু ভিন্ন। খাবারের টেবিলটা যে কোনো পার্টির থেকে অনেক বেশি নিরাপদ উভয়ের কাছেই, হোক সেটা লাঞ্চ, ব্রেকফাস্ট বা সন্ধ্যার নাস্তার জন্য। এই ছোট্ট সময়টা কেউই ব্যবসায়ের অপ্রত্যাশিত সমস্যা নিয়ে আলোচনা করেন না। সত্যিকার অর্থে বড় বড় কর্তা ব্যক্তিদের লাঞ্চ কিভাবে সম্পন্ন হয় ধারণা নেই। তাদের গ্লাসের টুংটাং আওয়াজ শোনা যায় শুরুর দিকে। হালকা পানীয় গিলে নেন উভয়জনই।
তারা খেলাধুলা, বাইরের তাপমাত্রা, দেশের বর্তমান পরিস্থিতি এসব দিয়েই কথা শুরু করেন। এরপর তাদের কথাবার্তার বিষয়বস্তু এসে দাঁড়ায় খাবার, শিল্পকলা, কোনো একটি আলোচিত ঘটনা এবং এমন কোনো বিষয় যেটা নিয়ে আলোচনা করলে কারও আপত্তি আসবে না। সময়ের অপচয়। কেউ কেউ ভাবতে পারো ব্যাপারটা মোটেও তেমন নয়। বড় খেলোয়াড়রা অপরজনের প্রত্যেকটা পদক্ষেপ পর্যবেক্ষণ করতে থাকেন সতর্কতার সাথে। তারা একে অন্যের দক্ষতা, জ্ঞান, বাছবিচার দেখে মনে মনে হিসেব নিকেশ করতে থাকেন, ঠিক যেমনটা একজন নির্বাচক ফুটবল দলের অনুশীলনের সময়টাতে করেন। বড় ব্যক্তিরা জানেন কিভাবে মানুষজন বিভিন্ন সামাজিক বিষয়াদিতে নিজের অবস্থান তুলে ধরে। তারা যখন কৌতুক করতে করতে হাসিতে গড়াগড়ি খাচ্ছেন, পেছনে আরেকটা বিষয়ও ঘটে চলেছে, আর তা হল তারা একে অন্যকে গভীরভাবে বিচার বিশ্লেষণ করতে থাকেন। সর্বশেষ কফি পর্ব শুরু হয়। এই পর্যায়ে এক বা একাধিক বড় ব্যক্তি ব্যবসায়িক ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেন। কোন একটা ঘটনা উল্লেখ করে টপিকে আসেন। কেউ একজন একটা কোম্পানির কথা বললেন। এত বড় কোম্পানির জন্য এটা বড়ই লজ্জার ব্যাপার। ওরা শুধু টাকার কথা না চিন্তা করে পারিপার্শ্বিক অবস্থা নিয়েও একটু ভাবতে পারত। কি বলেন? তা তো বটেই। ঠিক এমন কোনো বিষয় অবতারণার মাধ্যমে তারা নিজেদের আসল উদ্দেশ্যের দিকে বাড়তে থাকেন। ব্যবসার কোনো বাজে দিকেই অংশে ফুটে ওঠে না। তারা ছোটখাটো বিষয় নিয়ে কথা বলতে থাকেন, যেমন এই ব্যবসায়ের ভালো দিক কোনটি, এর ফলে লাভ কি হতে পারে, কিভাবে ব্যবসার উন্নতি হতে পারে। কাফির মগে চুমুক দিতে দিতে খাবারের মান নিয়েও কথা হয়ে যায়। তারপর বিলের চেকটা হাতের কাছে আসতেই মূল আলোচনায় সমাপ্তি টানা হয়। কৌশল ৮৪। ডাইনিং শুধুমাত্র খাবার পরিবেশনের জন্য। পৃথিবীর অন্যতম নিরাপদ জায়গা হচ্ছে ডাইনিং টেবিল, এমনটা বড় বড় ব্যক্তিরা বিশ্বাস করেন। ডাইনিং টেবিলে খাওয়ার সময়টা অনেক কিছু নিয়ে আলোচনা হলেও অপ্রত্যাশিত কিছুর অবতারণা করা হয় না। খাবারের টেবিলে ব্যবসার পজিটিভ দিকগুলো নিয়ে কথা হতে পারে, যেমন নতুন কোনো আইডিয়া নিয়ে কথা হতে পারে, কেমন হতে পারে এর ভবিষ্যৎ বা কেমন হবে তার গঠন প্রণালী। কিন্তু কোনো জটিল ব্যবসায়িক আলাপ করা যাবে না। সহজ স্বাভাবিক ব্যাপারগুলো শুধুমাত্র আলোচনার জন্য ডাইনিং টেবিল উপযুক্ত। আর একটু সময় নিজেদের মাঝে কাটানোর জন্য হতে পারে, তবে জটিল কোনো ব্যবসায়িক আলাপের স্থান ডাইনিং টেবিল নয়। পর্ব ৮৫। বাগে পেলেই সবসময় হামলে পড়তে নেই। আহা, অবশেষে পেয়েছি তোমাকে। উইলিয়াম গত কয়েকদিন যাবৎ বিডব্লিউর কোম্পানির একজন বড় কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার আশা একটাই, উক্ত কোম্পানির কাছে তার উইজেটগুলো বিক্রি করা। ওই কর্মকর্তা তাকে এখনও হ্যাঁ বলেননি, বরং প্রস্তাব পর্যবেক্ষণে রেখেছেন। তারা প্রস্তাবে রাজি হলে ফোন করে জানাবে। বেচারা অপেক্ষা করেই আছে, কোনো ফোন কল আসছে না। এক সন্ধ্যায় উইলিয়াম কাঙ্ক্ষিত ওই কর্তাকে সুপার শপে আবিষ্কার করল। ভদ্রলোক লাইনে তার সামনেই দাঁড়িয়েছেন। আমার কি ভাগ্য, উইলিয়াম নিজেকে নিজে বলল। ওহ শিট! বড় কর্তা চিন্তায় পড়ে গেল। আমার বিশ্বাস এই ব্যক্তি আমাকে তার উইজেট কেনার কথা বলে বিপদে ফেলবে না, অন্তত এমন সময় তো নয়। ঈশ্বর রক্ষা করো। যারা মনুষ্য জঙ্গলের নিরাপদ জায়গা সম্পর্কে ভালো ধারণা রাখেন, তাদের চোখে দুইটা ফলাফল উদিত হবে। উইলিয়াম যদি চোখে মুখে পেয়েছি ব্যাটাকে ভাবটা ফুটিয়ে তোলে, তবে তার ফোন কল পাওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায় নেমে যাবে। এমনকি ওই কর্তা যদি ভেবেও থাকেন উইলিয়ামের উইজেটগুলো বাজারের অন্যদের চেয়ে ভালো, তাও তিনি ওগুলো নেবেন না। অন্তত তাকে একটা সুপার শপের ফাঁদে ফেলার জন্য এই শান্তি হতেই পারে। সে যাই হোক, তেমন কিছুই হয়নি। উইলি ভদ্রলোককে হেসে বলল, হ্যালো স্যার, আপনাকে এখানে দেখে ভালো লাগল। উইজেট নিয়ে কোনো কথাই হলো না, এমনকি সে উইজেটের ব্যাপারে কোনো ইঙ্গিত করেনি। যেমনটা একজন বড় ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য, উইলিয়াম ঠিক তাই করেছে। উইলি খুব দ্রুতই উক্ত ব্যক্তির ফোন কল পেতে যাচ্ছে, এটা একেবারে নিশ্চিত কথা। হয়তোবা সেটা আগামীকালই হতে পারে। একজন বড় কর্তাকে বাগে পেয়েও তাকে একটা নিরাপদ সময় উপহার দেওয়ার উপহার উইলির প্রাপ্য। কৌশল ৮৫। বাগে পেলেই সবসময় হামলে পড়তে নেই। এমন যদি হয় তুমি কিছু একটা কারো কাছে বিক্রি করছো, দামাদামি চলছে, অথবা তিনি তোমায় পরে জানাবেন বলেছেন, তবে একটু ধৈর্য রাখো। ভাগ্যক্রমে পরদিনই তাকে রাস্তায় পেয়ে বসতে পারো, কিন্তু এর মানে এই না যে ওখানেই তাকে ধরে বসবে তোমার পণ্যের ব্যাপারে। তাকে উপলব্ধি করতে দাও, তুমি চাইলেই তাকে ওটা নিয়ে কথা তুলতে পারতে, অথচ তুমি তাকে বিব্রত করনি। ফলাফল তোমার দিকেই আসছে, নিশ্চিন্ত থাকো। পর্ব ৮৫। বাগে পেলেই সবসময় হামলে পড়তে নেই। আহা,
অবশেষে পেয়েছি তোমাকে। উইলিয়াম গত কয়েকদিন যাবৎ বিডব্লিউর কোম্পানির একজন বড় কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার আশা একটাই, উক্ত কোম্পানির কাছে তার উইজেটগুলো বিক্রি করা। ওই কর্মকর্তা তাকে এখনও হ্যাঁ বলেননি, বরং প্রস্তাব পর্যবেক্ষণে রেখেছেন। তারা প্রস্তাবে রাজি হলে ফোন করে জানাবে। বেচারা অপেক্ষা করেই আছে, কোনো ফোন কল আসছে না। এক সন্ধ্যায় উইলিয়াম কাঙ্ক্ষিত ওই কর্তাকে সুপার শপে আবিষ্কার করল। ভদ্রলোক লাইনে তার সামনেই দাঁড়িয়েছেন। আমার কি ভাগ্য, উইলিয়াম নিজেকে নিজে বলল। ওহ শিট, বড় কর্তা চিন্তায় পড়ে গেল। আমার বিশ্বাস এই ব্যক্তি আমাকে তার উইজেট কেনার কথা বলে বিপদে ফেলবে না, অন্তত এমন সময় তো নয়। ঈশ্বর রক্ষা করো। যারা মনুষ্য জঙ্গলের নিরাপদ জায়গা সম্পর্কে ভালো ধারণা রাখেন, তাদের চোখে দুইটা ফলাফল উদিত হবে। উইলিয়াম যদি চোখে মুখে পেয়েছি ব্যাটাকে ভাবটা ফুটিয়ে তোলে, তবে তার ফোন কল পাওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায় নেমে যাবে। এমনকি ওই কর্তা যদি ভেবেও থাকেন উইলিয়ামের উইজেটগুলো বাজারের অন্যদের চেয়ে ভালো, তাও তিনি ওগুলো নেবেন না। অন্তত তাকে একটা সুপার শপের ফাঁদে ফেলার জন্য এই শান্তি হতেই পারে। সে যাই হোক, তেমন কিছুই হয়নি। উইলি ভদ্রলোককে হেসে বলল, হ্যালো স্যার, আপনাকে এখানে দেখে ভালো লাগল। উইজেট নিয়ে কোনো কথাই হলো না, এমনকি সে উইজেটের ব্যাপারে কোনো ইঙ্গিত করেনি। যেমনটা একজন বড় ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য, উইলিয়াম ঠিক তাই করেছে। উইলি খুব দ্রুতই উক্ত ব্যক্তির ফোন কল পেতে যাচ্ছে, এটা একেবারে নিশ্চিত কথা। হয়তোবা সেটা আগামীকালই হতে পারে। একজন বড় কর্তাকে বাগে পেয়েও তাকে একটা নিরাপদ সময় উপহার দেওয়ার উপহার উইলির প্রাপ্য। কৌশল 85, বাগে পেলেই সবসময় হামলে পড়তে নেই। এমন যদি হয় তুমি কিছু একটা কারো কাছে বিক্রি করছো, দামাদামি চলছে, অথবা তিনি তোমায় পরে জানাবেন বলেছেন, তবে একটু ধৈর্য রাখো। ভাগ্যক্রমে পরদিনই তাকে রাস্তায় পেয়ে বসতে পারো, কিন্তু এর মানে এই না যে ওখানেই তাকে ধরে বসবে তোমার পণ্যের ব্যাপারে। তাকে উপলব্ধি করতে দাও, তুমি চাইলেই তাকে ওটা নিয়ে কথা তুলতে পারতে, অথচ তুমি তাকে বিব্রত করনি। ফলাফল তোমার দিকেই আসছে, নিশ্চিন্ত থাকো। পর্ব ৮৬। তাদের মস্তিষ্কের জলাশয় খালি করো। তোমার ফাটা মাথার গল্প পরে শুনব, আগে তোমার ইন্স্যুরেন্স নাম্বার বলো। কয়েক বছর আগের ঘটনা। এক রাতে আমি নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে আছি, এমন সময় একটা লোকের দিকে আমার চোখ গেল। সে একটা প্রাইভেট কারের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালাচ্ছিল। চোর, চোর, জোরে চেঁচিয়ে উঠলাম সাথে সাথে। আশপাশে কেউ নেই দেখে নিজেকে একটু অনিরাপদ মনে হতে লাগল। চোরটা গাড়ির দরজা ছেড়ে আমার দিকে তেড়ে এলো। সে এর পাক্তা প্রতিশোধ নিতে বদ্ধপরিক্কর। অথচ আমার ধারণা ছিল চোরটা ভয়ে পালিয়ে যাবে। তার এমন আচরণে আমি স্তম্ভিত হয়ে গেলাম। সে খুব সহজে আমাকে ধরে ফেলল, সাথে পিষে ধরল। কয়েক মুহূর্তের জন্য মনে হলো মাথাটা কট করে ভেঙে গেছে। এক ধাক্কা দিতেই আমি নিচে গড়িয়ে পড়ে গেলাম। চোরটা আমার মাথাকে রাস্তায় ধরে থেতলা দিল। এরপর সে আমাকে ফেলে পালিয়ে গেল। আমি পাশের একটা হাসপাতালে ছুটে গেলাম। পুরো শরীর থরথর করে কাঁপতে থাকল। ওখানকার এক প্রবীণ নার্স আমার থ্যাতলানো মাথায় একটা বরফের টুকরো ধরে থাকতে বললেন। ওটা ধরে থাকা অবস্থায় কত শত প্রশ্ন মানে যে জর্জরিত হলাম তার ইয়াত্তা নেই। ঠিকানা, টেলিফোন নাম্বার, ইন্স্যুরেন্স নাম্বার সহ হাবিজাবি প্রশ্ন জবাব দিতে হলো আমাকে। এসব প্রশ্ন শুনে আমার মাথা আরও চটে গেল। অথচ আমি উদ্গ্রীব হয়ে বলতে চাচ্ছিলাম, আমার মাথায় এত বড় আঘাতটা কিভাবে পেলাম? অন্তত কেউ তো জিজ্ঞেস করবে, কিভাবে হলো? দুনিয়ার সকল প্রশ্ন শেষে নার্স জিজ্ঞেস করলেন, এবার বলুন কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো। আমার এই করুণ কাহিনীটা আমি আমার এক বান্ধবীকে জানিয়েছিলাম। সে নামকরা একটা হাসপাতালের এমার্জেন্সিতে একজন নার্স হিসেবে কাজ করে। সে সবটা মনোযোগ দিয়ে শুনল। সবটা শোনার পরে সে কথা বলল, আমি জানি সবটা লেম, বাট আমি বিশ্বাস করতে পারছি না ওরা ফর্মটা এভাবে কেন সাজালো। আহত ব্যক্তিরা তার সাথে কি হয়েছে এটা বলার সুযোগই পান না, যতক্ষণ না অন্য তথ্যগুলো দিয়ে দেন। আহত ব্যক্তিদের থেকে এসব তথ্য নেওয়াটাও তো সমস্যার। অনেকে ইনফরমেশনগুলো মনে রাখতে পারেন না ঠিকঠাক। সে আরও জানালো, এই পদ্ধতিটা একটু ভুল রয়েছে। আমার বন্ধুবিটি নিজ কর্মক্ষেত্রে পরিস্থিতি এভাবে সামলান। সবার পূর্বে রোগীর কাছ থেকে জানতে চান এমনটা কিভাবে হলো। তার প্রতি সঠিক সহানুভূতি প্রদর্শন করে প্রতিটি তথ্য মনোযোগ দিয়ে শোনে। রোগী যখন দেখতে পান তার সব কথাই নার্স শুনেছে, সে মনে মনে সন্তুষ্ট হন।
এরপর তার কাছে যত তথ্যই চাওয়া হয় সে খুশি মনে বলে দেন। আমি ভেবে দেখলাম 2 পদ্ধতি সম্পূর্ণ বিপরীত। একজনের পদ্ধতিতে উভয়ই সন্তুষ্ট থাকেন, অথচ অন্য পদ্ধতিতে রোগীর বিরক্তির শেষ নেই। ভালো বসরা জানেন, কর্মীরা চায় তাদের কথাও কেউ শুনুক। আমার এক সাবেক কর্মী ছিল রবার্ট। সে বর্তমানে নিজেই ছোট একটা উৎপাদনমুখী কোম্পানি দাঁড় করিয়েছে। সে আমায় বলল, লেইল, আমার অধীনস্থ কেউ যখনই আমাকে কোনো ব্যাপারে অভিযোগ করে, আমি মনোযোগ দিয়ে তাদের সমস্ত কথা শুনি, একবারও বিরক্তি দেখাই না, বিষয়টা যত ছোটখাটোই হোক না কেন। ওরাও আমার কাছে আমার কাস্টমারের মতোই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, ওরা আমার সমস্ত অভিযোগ শুনে বলে ওরা আমার প্রতি আরও বেশি বিশ্বস্ততা প্রদর্শন করে। যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় তুমি অন্যকে শোনা যে উদ্গ্রীব, একটা পেট্রোল ভর্তি গাড়িতে নতুন করে পেট্রোল ভরা যায় না, গ্যারেজে কাজ করা একটা ছোট্ট বাচ্চাও এটা জানে। তুমি যতই গাড়িতে পেট্রোল ঢালবে, ওটা ততই চুইয়ে চুইয়ে নিচে গিয়ে পড়বে। ঠিক একইভাবে তোমার শ্রোতার মস্তিষ্কে তার নিজের বিভিন্ন চিন্তাভাবনা দিয়ে ভর্তি থাকে। ফলে তুমি চাইলেও তোমার চিন্তাভাবনা তার উপর প্রয়োগ করতে ব্যর্থ হবে, কারণ তার নিজের মস্তিষ্ক ইতোমধ্যে নিজের চিন্তা চেতনা পুরে রেখেছে, ওখানে নতুন কিছু নেওয়ার জায়গা নেই। তোমার হাতে একটাই পথ বাছে, ওর মস্তিষ্কের সকল চিন্তাভাবনা বের করে তারপরই তোমার চিন্তাভাবনা ভরতে দেওয়া। যখনই বা তুমি আবেগতাড়িত কোনো ব্যাপার নিয়ে আলোচনা করছ, যে কথা বলছে তাকে প্রথমে তার পুরোটা শেষ করতে দাও। তার কথা শেষ হলে তোমার কথা বলা শুরু করতে পারো। তোমার ধৈর্য কম হলে মনে মনে 10 পর্যন্ত গুনতে আরম্ভ করো। সময়টা অনন্তকাল বলে উপলব্ধি হতে পারে। তোমার হাতে ভিন্ন কোনো পথ নেই। সে যদি তার পুরোটা শেষ করে, তবেই তো সে তোমার কথা শুনবে। কৌশল 86। তাদের মস্তিষ্কের জলাশয় খালি করো। যদি তোমার তথ্যের প্রয়োজন পড়ে, মানুষজনকে আগে কথা বলার সুযোগ দাও। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ না তারা সবটা শেষ করে। মস্তিষ্কে আর কিছুই জমিয়ে রাখে না। আর যখনই তাদের ভেতরে সব কথা বলা শেষ হয়ে যাবে, তার কথাগুলোই শূন্য মস্তিষ্কে ভর্তি হতে থাকবে। পর্ব 87। আরও বেশি আবেগের সংমিশ্রণ ঘটাও। আসল ঘটনাটা মনোযোগ দিয়ে শোনো, কিন্তু জবাবটা দাও আবেগ মিশিয়ে। ইএমও শব্দটা আবিষ্কার করেন হেলেন গুলে ব্রাউন নামের এক ভদ্রমহিলা। তিনি একটা বিশ্বখ্যাত ম্যাগাজিন কোম্পানির অনেক বড় পদে চাকরি করতেন। ইএমও শব্দটা মূলত ইংরেজি শব্দ ইমোশনের উপর ভিত্তি করে দেওয়া। প্রায়োগিক অর্থ দাঁড় করালে ইএমও এর অর্থ দাঁড়ায় আরও বেশি আবেগ মিশিয়ে দেওয়া। সেই বিশ্বখ্যাত ম্যাগাজিন থেকে আমার সাথে যোগাযোগ করা হয়, জানানো হয় তাদের জন্য আমাকে একটা কলাম লিখতে হবে। বিষয়বস্তু হচ্ছে কথাবার্তা বলার ক্ষেত্রে সংবেদনশীল ব্যাপারগুলো নিয়ে খোলামেলা আলোচনা করা, বিশেষ করে নারীরা কিভাবে তাদের স্বামীদের আবেগীয় কথাবার্তা দ্বারা যে কোনো ব্যাপারে উৎসাহ সৃষ্টি করাতে পারেন। কাজের সুবিধার্থে মনস্তাত্ত্বিক, অভিজ্ঞ কমিউনিকেটর, যৌন চিকিৎসক সহ নানাবিধ বিশেষজ্ঞ ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে হয়েছিল। আমার হিজিবিজি নোটগুলো মেলে ধরলাম। একটা শব্দ বারবার আসছিল, আর সেটা হল ইমোশন বা আবেগ। প্রায় প্রতিটি পৃষ্ঠায় শব্দটা গেঁথে গেছে। আরও বেশি আবেগ জুড়ে দিতে হবে। আমার এডিটরকে তলব করলাম, জানতে চাইলাম এটা দ্বারা কি মিন করছে, একটু বুঝিয়ে দাও তো। সে আমাকে বুঝিয়ে দিল। এই আবেগ জোড়ানোর ব্যাপারটা হেলেনের সেই এওমো থেকেই উদ্ভূত। নারী পুরুষের বিনোদনের ক্ষেত্রে ইমোশন অনেক বেশি ভূমিকা পালন করে। সে আরও বলল, লেইল, একটা নারী যখন তার স্বামীর কাছ থেকে সঠিক পরিমাণে উৎসাহ পায় না, বলতে পারো স্বামীটা কখন সেই ব্যাপারটা ধরতে পারে? যখন স্বামীটা স্ত্রীর মুখোমুখি হয় তখন। আর দুজনেই সেই সময়টাই পুরো ব্যাপারটা তখন অনুভব করে, যেই সময়টা তারা নিজেদের দুর্বলতা নিয়ে নিজেরা আলোচনা করতে বসে। হেলেন গুলেই ব্রাউন একজন স্বীকৃত সফল নারী ব্যক্তিত্ব, যিনি এসব সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা করে গেছেন। তিনি জানতেন এমন উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে। হেলেন বুঝতে পেরেছিলেন বুদ্ধিবৃত্তিক উত্তর দিয়ে কিছু কিছু সময় জিতা যায় না, বরং কিছু ক্ষেত্রে সেটা সম্পর্ককে আরও খারাপ করে দেয়। সেক্ষেত্রে আবেগীয় ও সহানুভূতিশীল আচরণ তোমাকে সমস্যা সমাধানের দিকে নিয়ে যাবে। অন্য কথায় বলবো, আবেগের চাষ করো। হায় ঈশ্বর, তিনি নিশ্চয়ই আমাদের উপর ক্রুদ্ধ হয়ে আছেন। এলএল বিন ক্লথস কোম্পানি সম্প্রতি তাদের কাপড়ের ব্যবসায় ইএমের কৌশলটা সংযুক্ত করেছে। অনেকদিন আগে, কয়েক মাস তো হবেই,
আমার বন্ধু পিল কিছু ট্রাউজার কিনবে বলে জানালো। আমার পছন্দের কোনো ব্র্যান্ড থাকলে সে কিনতে আগ্রহী। ওকে টেনে আমার ওয়ার্ড্রোবের সামনে নিয়ে গেলাম। আমার কয়েকটা ট্রাউজার দেখালাম, যা সবকটা এল বিন ক্লথস থেকে কেনা। কাপড়ের কোয়ালিটি ওর পছন্দ হলো। সে সেদিনই গিয়ে নেভি ব্লু রঙের দুটো ট্রাউজার কিনে নিল, ঠিক একই দোকান থেকে। ট্রাউজারটা পরিধান করে সে প্রথম গেল তার প্রেমিকার সাথে দেখায়। এটাই ওদের প্রথম দেখা হতে যাচ্ছে। একটা হাইফাই রেস্টুরেন্টে দুজনের প্রথম মোলাকাত হল। সে আগে থেকেই একেবারে কর্নারে টেবিলটা বুক করে রেখেছিল, একেবারে একজন গোছারো মেয়ে যেমনটা পছন্দ করে। বসে পড়ার পূর্ব মুহূর্তে তার প্রেমিকার হাত ফসকে একটা প্যাকেট পড়ে গেল। সে আশ্বস্ত করে বলল, হানি, আমি নিয়ে দিচ্ছি। মেয়েটা হেসে সাই দিল। বেচারা পিল যখনই ঝুঁকে প্যাকেটটা নিতে গেল, ক্যাট করে একটা শব্দ হল। পিল সাথে সাথে চেয়ারে বসে পড়ল। বেচারা ট্রাউজারের ঠিক নিচ বরাবর ছিঁড়ে গেছে। কয়েকজন ভদ্রলোক ব্যাপারটা দেখলেও তেমন প্রতিক্রিয়া দেখাল না, কিন্তু অন্যরা হাসতে থাকল। অনেকে তো কয়েক মিনিট ধরে ওর দিকে তাকিয়ে রইল। কেউ কেউ ইশারা করে ওকে দেখাচ্ছিল। শিলি সব ভালোই জানে। যিনি তেমন তা পেরেছিলেন, যে জায়গাটিতে তার কিছু করার ছিল না, সেখান থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় সেটি জানেন। আর তার নিজস্ব রেস্টুরেন্ট নিয়ে বুঝতে পারেন যে সেখানে কি ঘটছিল। সারাদিন পিলু মন খারাপ করে থাকল। আমাকে যখন ব্যাপারটা জানালো, আমারও খারাপ লাগল। খারাপ লাগার পরিমাণটা আরও বেড়ে গেল যখন মনে পড়ল ওকে আমিও ওই দোকানটা দেখিয়েছিলাম। রাতে ওই দোকানের কাস্টমার কেয়ারের নাম্বারে ডায়াল করলাম। একটা মেয়ে ফোন রিসিভ করল। আমি পুরো ঘটনা তাকে খুলে বললাম। সে ধৈর্য এবং সহমর্মিতার সাথে পুরোটা শুনল। ব্যাপারটা শুনে সে দুঃখ প্রকাশ করল। একেবারে বাজে ব্যাপার ঘটে গেছে ম্যাডাম। আমি অনুভব করতে পারছি আপনার সে বন্ধুটি কি পরিমাণ লজ্জার ভেতরে পড়েছেন। আমি সম্মত হয়ে বললাম, আসলেই সে একটা লজ্জার ভেতরে পড়েছে। মেয়েটা বলল, আপনার বন্ধুটি অবশ্যই অনেক বেশি রেগে আছেন। ব্যাপারটা আমি বুঝতে পারছি ম্যাডাম। হ্যাঁ, সে রেগেছিল। আমি তার সাথে একমত হলাম। মেয়েটা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছে। ইভেন আমাদের সে যেভাবে সহমর্মিতা দেখালো, বিস্ময়কর। যখন আপনি ব্যাপারটা জানলেন, আপনারও অনেক রাগ হয়েছে, তাই না ম্যাডাম? বিশেষ করে আপনার পরামর্শ নিয়ে আপনার বন্ধুটা এই বিপদে পড়েছে। আপনার রাগ আমি ফিল করছি। সব কিছুর জন্য দুঃখ প্রকাশ করছি। তা করেছি। আপনাদের প্রোডাক্ট আমি অনেক দিন ধরে ব্যবহার করছি। আমার কখনই খারাপ মনে হয়নি। আমি তার জবাবে বললাম, আমাদের আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল, নইলে আজ এমনটা হতো না। মেয়েটা আবার দুঃখ প্রকাশ করল। আমি মেয়েটাকে থামিয়ে দিলাম। আমার সমস্ত রাগ পড়ে গেল। এখন মনে হচ্ছে মেয়েটাকেই আমার সান্ত্বনা দেওয়া আবশ্যক হয়ে গেছে। দোষটা তোমাদের নয়, আমি বললাম। হতে পারে এতগুলো কাপড়ের ভিড়ে ওই একটা ট্রাউজারে এই কাপড়টা একটু বাজে পড়ে গেছে, নইলে আমি তো এতদিন ধরে ব্যবহার করছি, আজ পর্যন্ত আমার কোনো অভিযোগ নেই। কৌশল ৮৭, আরও বেশি আবেগের সংমিশ্রণ ঘটাও। বাস্তবতা কথা বলে আর আবেগ চিৎকার করে, অর্থাৎ আমাদের একটা সত্য স্বাভাবিক কথার চেয়ে আবেগ মিশানো একটা কথা অনেক বেশি কার্যকর। তোমার সামনে যখন কেউ আবেগ তাড়িত হয়ে কিছু বলতে থাকে, তাকে বলতে দাও। তাদের অভিযোগগুলো শুনো, আবেগগুলো অনুভব করো, নিজেকে তার জায়গায় কল্পনা করো। দেখবে আবেগের কথাগুলো খুবই জোরালো শোনাচ্ছে। পর্ব ৮৮। আমার ভুলে তোমার ফায়দা। ক্ষতিগ্রস্তদের মুখে হাসি ফোটাও। একদা একটা দোকান থেকে পাজামা ১ পিস অর্ডার করেছিলাম। ওটা হাতে পেয়ে বাসায় নিয়ে এলাম। প্যাকেট খুলে তো আমার মাথায় আগুন। পাজামার সাইজ আমার দ্বিগুণ। আমি সাথে সাথে ফোন করে অভিযোগ জানালাম। পরদিনই আমাকে অবাক করে দিয়ে ওরা পাজামাটা চেঞ্জ করে নতুন আরেকটা পাঠালো। পাজামার পাশাপাশি একটা ছোট্ট গিফট, তার পাশে হাতে লেখা একটা চিঠি। চিঠিতে এমন ভুলের জন্য তারা দুঃখ প্রকাশ করলেন। আমি কি ভবিষ্যতে ওইখান থেকে আর কিছু অর্ডার করব? তুমি বাজি রাখতে পারো, আমি কিনব। আমি কি মানুষজনকে ওই দোকানের পণ্য কিনতে পরামর্শ দেব? কি মনে হয় তোমার? বাজি ধরে বলতে পারি, আমি অবশ্যই কিনতে বলবো। উপরস্থ কাস্টমার সার্ভিসের লোকেরা ভুল সংশোধনের সুযোগ চান। তারা জানেন এটা তাদের কোম্পানিকে আরও উপরে নিয়ে যাবে। যখনই তুমি কোনো একটা দুর্ঘটনা ঘটাও আর যদি তোমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হন, এটা নিশ্চিত করো তারা তোমার কাছে যেন আবার আসে। আর এই ক্ষতি এড়ানোর একটা বড় পথ হচ্ছে তার কাছে ক্ষমা চেয়ে ক্ষতির চেয়ে বেশি কিছু দিয়ে তাকে পুষিয়ে দেওয়া। আমি উক্ত পদ্ধতির নাম দিয়েছি আমার ভুলে তোমার ফায়দা। আমার খুবই বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ একজন ক্লায়েন্টের অফিসে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিলাম সেবার।
আমি উক্ত ক্লায়েন্টের সাথে দেখা করতে গিয়েছি এক বিশেষ দরকারে। তার কক্ষে ঢুকার মুহূর্তে ফ্লোরে বিছানো পাপোশে এমন পিছলা খেয়ে যে ঝুঁকে গিয়ে তার টেবিলে পড়লাম। 2 হাত সামনে ধরে কোনো রকমে নিজেকে দুর্ঘটনার হাত থেকে বাঁচালাম। ক্ষয়ক্ষতি আমার কিছু না হলেও আমার ক্লায়েন্টের টেবিলে রাখা ফুলদানিটা পরে 3 টুকরো হয়ে গেছে। আমি টুকরো 3টা হাতে নিয়ে টেবিলে রাখলাম। চমৎকার ফুলদানিটা এভাবে ভেঙে ফেললাম। আমার ক্লায়েন্ট হেসে বলল, ও কিছু না লেইল, আমি আরেকটা কিনে নেব, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তবুও পরদিন একটা সুন্দর ফুলদানি কিনে তার অফিসে পাঠিয়ে দিলাম। দামের ক্ষেত্রে কার্পণ্য করিনি, প্রায় 10 গুণ বেশি দামি ফুলদানিটাই কিনেছি। ওর সাথে গুজে দিয়েছিলাম ডজন খানেক টাটকা গোলাপ। এরপর থেকে যখনই সেই ক্লায়েন্টের সাথে দেখা হয়, আমাদের কথার এক পর্যায়ে সে বলে ফেলে, তোমার দেওয়া ফুলদানিটা কি দারুণ, তাকিয়েও থাকতে মন চায়। কৌশল 88, আমার ভুলে তোমার ফায়দা। যখনই বা তুমি একটা ভুল করবে, এটা নিশ্চিত পারো তোমার ভুলের দ্বারা যার ক্ষতি হয়েছে সে যেন লাভবান হন। তুমি তাকে যত ক্ষতিপূরণই দাও না কেন, ওটা তোমার ভুলকে শুধরে দেবে না। নিজেকে নিজে প্রশ্ন করো, এমন কি করা যায় যা করলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিটি আমার ভুলটি মাফ করে দেবেন এবং পাশাপাশি আমার উপরে অখুশি থাকবেন না? যেটা চিন্তা করেছ, কাজটা দ্রুত করে ফেলো, তাকে খুশি করে দাও। এইভাবে অগ্রসর হলে তোমার ভুলই তোমার জন্য সফলতা বয়ে আনবে। পর্ব 89, পালিয়ে যাওয়ার সুযোগ করে দাও। একটু ভদ্রভাবে বলা, তুমি ধরা পড়ে গেছো মশাই, দাঁড়াও তোমায় উদ্ধার করছি। জাপানে কিছু ব্যক্তি আছেন, প্রয়োজনে তারা নিজের জীবন দিতে প্রস্তুত আছেন, কিন্তু সম্মান নষ্ট হতে দেবেন না। আমেরিকায়ও একই ধরনের মৃত্যু বাসনা রয়েছে, তবে এক্ষেত্রে একটু পরিবর্তন আনা হয়েছে। নিজের মৃত্যু না ঘটিয়ে যে ব্যক্তির দ্বারা তার সম্মানহানি হচ্ছে, তার মৃত্যুই মার্কিনীদের কাম্য। কেন আগ বাড়িয়ে শত্রু বাড়াবে, যদি না এটা তোমার দায়িত্ব হয়ে থাকে? চিটার এবং ফাঁদে পড়া মিথ্যুকে ধরতে পেরেও তাদের ছেড়ে দাও। সেক্ষেত্রে অতি দ্রুত তাদের তোমার জীবন এবং যার দায়িত্ব তোমার হাতে রয়েছে তাদের থেকে দূরে সরিয়ে দাও। এমনকি যখন কারো দোষ সবার সামনে উন্মুক্ত, যখন তোমার লোকেরা দোষীকে ধরে ফেলেছে, তবুও তাকে ছাড়িয়ে দাও। আমার এক ক্লায়েন্টের মুখে শোনা, লেডি স্টেফানি নামের এক ভদ্রমহিলা এই টেকনিক ব্যবহার করেছেন। উক্ত ক্লায়েন্ট ভাগ্যক্রমে তার বাসায় নিমন্ত্রণ পেল। অন্য অনেকের মতো সেও উপস্থিত হল। ভদ্রমহিলার ঘর ভর্তি দামি দামি সব জিনিসপত্র, দামি দামি কিছু কাঁচের ডিমও চোখে এল ওর। অধিকাংশ অতিথি কাঁচের ডিমগুলো পরখ করে এর সৌন্দর্যে অভিভূত হলেন। ক্লায়েন্ট আরও জানাল, অনুষ্ঠান শেষে আমরা সবাই যখন বের হতে যাচ্ছিলাম, লেডি স্টেফানি এক ভদ্রমহিলার দিকে এগিয়ে গেলেন, তাকে থামিয়ে দিলেন। লেডি স্টেফানি ওই মহিলার কোটের পকেট থেকে হাসতে হাসতে একটা কাঁচের ডিম বের করে আনলেন, যেগুলো আমরা সাজানো অবস্থায় দেখেছিলাম। আমরা কয়েকজন অবাক হয়ে গেলাম, চুরি? লেডি স্টেফানি ওই মহিলাকে চুরির ব্যাপারে টু শব্দটি উচ্চারণ করলেন না, বরং বললেন, আমি বুঝতে পেরেছি কাঁচের ডিমটা আপনার পছন্দ হয়েছে, ওটাকে আলোতে নিয়ে দেখতে চাচ্ছিলেন কেমন চমকায়। আসুন আমরা ডিমের বাকি কারিশমা দেখি, আলোতে কেমন ঝলমল করে ওটা। এমন একজন চোরকে ভদ্রমহিলা এভাবে সম্মানের সহিত ছেড়ে দিলেন, বিস্ময়কর। গল্পটা শুনে আমি জানতে চাইলাম, এরপর কি হল? আমার আগ্রহ আছে দেখে ক্লায়েন্ট বাকি অংশ বলতে আরম্ভ করল। লেডি স্টেফানি ডিমটাকে আলোতে ধরলেন, ওটা চকচক করে উঠল। যেই মহিলা ওটা পকেটে নিয়ে ভাগতে চেয়েছিল, সেসহ সবাই ওটার সৌন্দর্যের প্রশংসা করল। এরপর ডিমটা ঠিক তার আগের জায়গায় স্থান পেল। ওটাকে আরেকটু নিরাপদ করে তুললেন লেডি স্টেফানি। তিনি কেন এমনটা করলেন? ওখানে সবাই চুরির ব্যাপারটা বুঝতে পেরেছেন, অথচ লেডি স্টেফানি যেভাবে ছিচকে চুরির ঘটনাটা এড়িয়ে গিয়ে নিজের পণ্য এবং সম্মান দুটোই উদ্ধার করলেন, এক কথায় অসাধারণ। যেই মহিলা চুরি করেছে, কয়েক মুহূর্তের বাদে তার মুখে চোখেও লেডি স্টেফানির জন্য প্রচণ্ড সম্মানবোধ দেখা দিল। সবাই নিজেদের মাঝে বলাবলি শুরু করে দিল, কিভাবে লেডি স্টেফানি কাউকে চুরির অপবাদ না দিয়ে বিষয়টা সমাধান করে ফেললেন। কেন বড় মানুষরা বাজে লোকদের ছোটখাটো ভুলগুলো মাফ করে দেন? কারণ তারা সবাইকে সমানভাবে গুরুত্ব দেন। ঠিক একজন মায়ের মতো, যিনি তার দুষ্ট সন্তানের ভুল শুধরে তাকেও সমান মমতায় বেঁধে রাখেন। ভুলটা আমারই ছিল। সফল ব্যক্তিরা অন্যের ছোটখাটো ত্রুটিকে নিজের করে নিতেও ভালোবাসেন। কাউকে দোষারোপ করার বদলে তারা নিজেরাই নিজেদের দোষারোপ করেন। ধরো বড় এক ব্যক্তির বন্ধু পথ হারিয়ে ফেলেছে। অনেক কষ্টে যখন ঠিকানায় পৌঁছায়, সফল ব্যক্তিরই দোষ নিজের কাঁধে নিয়ে নেন। ভুলটা আমারই ছিল,
আমি রাস্তার বর্ণনা আরেকটু খোলামেলাভাবে বললে এই বিপদে পড়তে হতো না। তোমার বন্ধুটির হাতে লেগে একটা কাঁচের গ্লাস ভেঙে গেছে, দোষটা নিজের কাঁধে নিতে চাও? ওকে বলো, দোষটা আমারই ছিল। গ্লাসটা যেভাবে টেবিলের পাশে রেখেছি, যে কারো হাতের সাথে লেগেই ভাঙতে পারত ওটা। এমন ছোটখাটো দোষগুলো যখন তোমার কাঁধে নেবে, তোমার বন্ধুটি নিজেকে নিজে বলবে, দোষটা তো আমার নিজের ছিল, অথচ সে এর দায় নিয়ে নিয়েছে। হলফ ধরে বলতে পারি, ওর ভেতরে তোমার জন্য যে অপ্রকাশিত ভালোবাসা এবং সম্মান জন্ম নেবে, তা অন্যকে অর্জন করতে পারবে না। কৌশল 89, পালিয়ে যাওয়ার সুযোগ করে দাও। যখনই বা তুমি কাউকে দেখে পেল মিথ্যা বলার সময়, ছিচকে চুরির সময়, অতিরঞ্জিত কাহিনী বর্ণনার সময়, বিকৃত উপস্থাপনের সময় বা কাউকে ঠকানোর সময়, কখনোই তাদের হাতে নাতে ধরতে যেও না। যদি না এটা তোমার দায়িত্ব হয়ে থাকে, দোষীকে ধরা বা ভুল শুধরানোর সুযোগ করে দেওয়া। তাকে সুযোগ দেওয়ার অর্থ হচ্ছে অপরাধীকে তোমার ফাঁদ থেকে বের হতে সাহায্য করা, তারই একটা কৌশলকে কাজে লাগিয়ে। এরপর ওটা সমাধান করে দাও। দ্বিতীয়বার ওই বিষয় নিয়ে আলোচনারও দরকার নেই, যেন কিছুই হয়নি। পর্ব 90। তোমাদের বসকে ফুলেল শুভেচ্ছা। তুমি তো দারুণ কাজ করছো। তোমার বসের নাম যেন কি? একটি পরিপূরক চিঠি ঠিক মধুর সমান। এটি পরিস্থিতিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। ফুলের মধু মিষ্টি ও চমৎকার। এর চেয়েও মধুর হচ্ছে একজন কর্মীর কাছে তার উপরস্থ কর্মকর্তা। একবার কিছু জরুরি কাগজপত্র ফটোস্টেট করার দরকার পড়ে গেল। অত্র অঞ্চলে একটাই ফটোস্ট্যাটের দোকান হওয়ায় ওখানে ছুটে গেলাম। আমার কাগজপত্রের পরিমাণ দেখে দোকানের সহকারী ম্যানেজার এক বাক্যে মানা করে দিলেন, কোনোভাবেই 1 সপ্তাহে এতগুলো কাগজ ফটোকপি করা সম্ভব নয়। আমার জোড়াজুড়িতে শেষমেশ তিনি বললেন, ঠিক আছে, আমি চেষ্টা করব। আমি জানি সে চাইলেই এই কাজটা করতে পারে, অন্তত আমার আন্দাজ শক্তি তাই বলে। কাজটা দ্রুত আদায় করে নিতে আমি নতুন ফোন দিয়ে আটলাম। আমি পালে একটু হাওয়া দিলাম। আপনার কাজ দেখে বোঝা যাচ্ছে আপনি কাজে অনেক বেশি দক্ষ। এতগুলো কাজ একার হাতে সামলানো অনেক কঠিন, ব্যাপারটা আমিও বুঝতেছি। এরপর আবার বললাম, আপনার বসের নাম যেন কি? আপনার কাজ সত্যি প্রশংসনীয়। আপনার কাজ সম্পর্কে তার উদ্দেশ্যে একটা প্রশংসাসূচক পত্র লিখতে চাই। কাস্টমারদের প্রতি আপনার প্রচেষ্টা আমার ভালো লেগেছে। পরের ফলাফল অভাবনীয়। যেখানে 1 সপ্তাহে কাজ শেষ করতে পারবেন না সাফ জানিয়ে দিয়েছেন, সেখানে সপ্তাহ শেষ হবার 2 দিন আগেই তিনি আমাকে সমস্ত ফটোকপির কাজ সম্পূর্ণ করে দিলেন। পরবর্তীতে যতবার তার ফটোস্ট্যাটে গেছি, আমাকে দ্রুত কাজ করে দিয়েছেন। দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখা হলে দোকান থেকে বের হয়ে কুশলাদি জিজ্ঞেস করেছেন, যেন আমি একজন ভিআইপি। আমি চিন্তা করতে আরম্ভ করলাম, আমি গুরুত্বপূর্ণ কেউ। একটি পত্র লিখব বলায় এমন ফলাফল অভাবনীয়। এরপর সিদ্ধান্ত নিয়ে নিলাম, অন্যান্য জায়গায়ও একই কৌশল খাটিয়ে দেখব আসলে এটা কার্যকরী কিনা। আমার একজন সহযোগী হ্যারিস একজন সুচতুর ট্রাভেল এজেন্ট, যার ডিকশনারিতে না বলে কোনো শব্দ নেই। কোনো বন্ধু তার কাছে সাহায্য চেয়ে সাহায্য পায়নি এমনটা দেখা যায়নি। হাতের চুটকিতে সে যে কোনো কাজ অনায়াসে করে ফেলে। হ্যারিস আমার সেই সহযোগী যে কিনা থিয়েটারে টিকিট পাওয়া যত কঠিনই হোক আমায় সংগ্রহ করে দিয়েছে। যখন বিমান কর্তৃপক্ষ জানায় টিকিট শেষ, আমার শেষ ভরসাস্থল হ্যারিস। যখন আমি তাকে আমার এই সদ্য প্রয়োগকৃত কৌশলের ব্যাপারে জানালাম, সে হেসে দিল। লেইল, এটা তো আমি অনেক আগ থেকে জানি। তোমার কাছে এটা নতুন কিছু। কারো বসের কাছে তার কাজের সুনাম করবে, এটা কে না চাইবে? যে তার এত বড় উপকার করছে, তার প্রতিদান কি সে দেবে না? এই কৌশলটা ঠিক ইন্স্যুরেন্স করে রাখার মতো, বিপদে কাজে দেবেই শতভাগ। কম্পিউটারে বসে একটি চিঠির নমুনা বানালাম। চিঠিটা এরকম, প্রিয় বসের নাম। একটি কোম্পানির জন্য গ্রাহক সেবা কতটা গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। কথাটা আপনার কোম্পানির জন্য প্রযোজ্য। এই চিঠিটা পাঠানোর উদ্দেশ্য, আপনার কোম্পানির এই কর্মীর নাম, গ্রাহক সেবা আমার খুব পছন্দ হয়েছে। কর্মী সম্পর্কে লেখার প্রধান কারণ হচ্ছে, আমার মনে হলো একটা কোম্পানির গ্রাহক সেবার ঠিক এমনটাই হওয়া উচিত। কোম্পানির নাম থেকে আশা করি ভবিষ্যতে এমন সেবা পেয়ে আসব। ধন্যবাদ আনতে, লেইল, সিগনেচার। চিঠিটা আমি কয়েকজনকে দিয়েছি,
যারা পেয়েছেন তাদের মধ্যে গাড়ি পার্কিংয়ের জায়গার মালিক, ইন্স্যুরেন্স কোম্পানির মালিক এবং ডজন আরেক দোকানের ম্যানেজার রয়েছেন, যেখানে আমার নিত্য যাতায়াত রয়েছে। ঠিক এই কারণে আমার কখনোই গাড়ি পার্ক করার জন্য জায়গার অভাব হয়নি, যদিও পার্কিং প্লেস নতুন করে কাউকে ভাড়া দেওয়া হচ্ছিল না। ইন্স্যুরেন্স এজেন্টদের থেকে খুব দ্রুতই কলব্যাক পেতে লাগলাম এবং বলার অপেক্ষা রাখে না, আমার নিত্য বাজার সদাই করার দোকানগুলোতে পেয়েছি বাড়তি গ্রাহক সেবা। কিন্তু সাবধান, কর্মীদের ভুলেও এভাবে বলো না, তোমার বসের নাম যেন কি? এভাবে শুনলে ওরা ভয় পাবে, ভাবতে পারে তুমি বসের নাম এই জন্যই জানতে চাইছো কারণ তুমি বসের বিরুদ্ধে নালিশ জানাবে। তুমি বরং এইভাবে বলতে পারো, তুমি দারুণ কাজ করছো, তোমার বসের নাম যেন কি? আমি চাই সে জানুক তোমার মতো ভালো কর্মী তার দোকানে আছে, আমি অবশ্যই তাকে চিঠি লিখে জানাবো তোমার কথা। তারপর সত্যিই চিঠিটা পাঠিয়ে দাও। তুমি বনে যাবে একজন ভিআইপি যতদিন সেই কর্মীটি আছে। কৌশল ৯০। তোমাদের বসকে ফুলেল শুভেচ্ছা। তোমার কি একজন কেরানি, হিসাবরক্ষক, ল ফার্মের জুনিয়র পার্টনার, দর্জি, গাড়ির মেকানিক্স, থেরাপিস্ট, বাচ্চার শিক্ষক বা অন্য যে কোনো কর্মজীবীর মনোযোগ আকর্ষণ করা প্রয়োজন? অথবা তাদেরকে দিয়ে ভবিষ্যতে ফায়দা তুলতে চাচ্ছ? সেক্ষেত্রে তোমার জন্যে তাদের বসের কাছে একটি মধুর চিঠি পাঠানোই যথেষ্ট হতে পারে। পর্ব ৯১। শ্রোতাদের নেতা হও। যেভাবে অনুসারীদের ভিড় থেকে নেতার চোখে পড়বে। জোসেফ এমসি ম্যাকার্থিয়ের সময়কালে মার্কিন মুলুকের গোয়েন্দা সংস্থা বেশ তৎপর হয়ে উঠেছিল। তারা হানা দিতে থাকল সব রাজনৈতিক সভা সমাবেশে। উদ্দেশ্য একটাই, এমন ব্যক্তিদের চিহ্নিত করা যারা অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। গোয়েন্দাদের চরদের উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হল। কিভাবে ওসব ব্যক্তিদের খুঁজে বের করতে হবে এবং কিভাবে তাদের চিনতে পারবে। গোয়েন্দা চররা এমন সব ব্যক্তিদের ছবি তুলে রাখতে আরম্ভ করল, যেসব ব্যক্তিরা সমাবেশে সবার আগে হাততালি দেন, সবার আগে জিন্দাবাদ বলে জোরে জোরে স্লোগান দেন প্রতিটি নির্বাচনী বক্তব্যের পরপরই। গোয়েন্দাদের ভাষ্যমতে যেসব ব্যক্তিদের মাঝে লক্ষণগুলি বিরাজমান তারা বিপজ্জনক। তারা এও দাবি করেছেন, সবচেয়ে আত্মবিশ্বাসী ব্যক্তিদের সক্ষমতা রয়েছে একটা ভিড়কে শক্তিশালী করে তোলার এবং আরও বেশি নিয়ন্ত্রণ করার। অরাজনৈতিক ভিড়ের মাঝেও একই তত্ত্ব সমানভাবে কার্যকরী। যেসব ব্যক্তিরা সবার আগে সাড়া দেন, কোনো দিকে না তাকিয়েই, কেউ জবাব দিচ্ছে কিনা সেটাও তারা দেখেন না, হোক সেটা কোনো প্রেজেন্টেশনে অথবা অন্য কোনো ভিড়ে, তারাই ওইসব ব্যক্তি যাদের নেতৃত্ব দেবার গুণাবলী রয়েছে। যোগ্য ব্যক্তি আগে হাততালি দেয়। তুমি বসে আছো একটি মিলনায়তনে, সাথে আছে তোমার আরও শখানেক সহকর্মী। তোমাদের কোম্পানির প্রেসিডেন্ট একটা নতুন ধারণা সবার উদ্দেশ্যে উত্থাপন করলেন। তুমি ওদিকে মনোযোগ না দিয়ে এদিক সেদিক তাকিয়ে আছো। তোমার কি ধারণা, মঞ্চে যিনি কথা বলছেন একটা মানুষের ভিড়ে তুমি তোমায় দেখতে পাচ্ছেন না? তিনি তোমায় দেখতে পাচ্ছেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এটাই বলে। আমার সমস্ত সহকর্মীরও একই মতামত, মঞ্চ থেকে সব কিছুই দেখা যায়, এমনকি তোমার হাসি, তোমার ঝুঁকে থাকা, তোমার চেয়ে থাকা, তোমার অন্যমনস্কতা, কিছুই তার চোখের আড়াল নয়। অনুরূপভাবে কোম্পানির একজন বড় কর্তা যখন সবার সামনে একটা বিষয় উত্থাপন করছেন, তিনি দেখতে পান কোন কর্মীটি অধিক মনোযোগী, কোন কর্মীটি অমনোযোগী, কোন কর্মীটি তার দিকে তাকাচ্ছে, কে তাকাচ্ছে না। মঞ্চ থেকেই তিনি অনুভব করতে পারেন কে তার কথায় সহানুভূতি প্রকাশ করছে আর কে তা নয়। এমনকি তিনি ওখানে দাঁড়িয়ে বলে দিতে পারেন কোন কর্মীটি সবচেয়ে যোগ্য, ঠিক তার নিজের মতো। কিভাবে সম্ভব, এটাই ভাবছ তো? সবচেয়ে যোগ্য ব্যক্তিরা মঞ্চে দাঁড়ানো প্রেসিডেন্টের সাথে একমত না হলেও তারা তাকে কথা বলা চালিয়ে যেতে সমর্থন করেন। কেন? কারণ তারা জানে এটা কিভাবে সম্পাদিত হবে। তারা এটাও জানে মঞ্চে দাঁড়ানো ব্যক্তিটি বেশি যোগ্য বা কম যোগ্য হোক না কেন, বক্তা হিসেবে তিনি তার শ্রোতাদের সমর্থন চাচ্ছেন। যখন কোম্পানির কোনো বড় কর্তা তার বক্তব্য শেষ করার মুহূর্তে আসেন, তিনি কৌশলে তার কার্য সাধন করেন, হুট করে সবাইকে নিজের দিকে আকৃষ্ট করে তোলেন। তোমাদের কি মনে হয় তিনি কিছুই দেখেননি? তিনি জানেন না কে তাকে নিয়ে মজা উড়াচ্ছিল, কে তার বক্তব্যকে অন্য শ্রোতাদের কাছে অযোগ্য করে তুলছিল? মোটেও না। তিনি সবই জানেন। যদিও কথা বলার সময় তার মাথার নিচের দিকে ঝুঁকেছিল, কিন্তু জোসেফ এমসি ম্যাকার্থিয়ের সময়কারের গোয়েন্দাদের সে অন্তর্দৃষ্টিতে তিনি দেখেছেন, তিনি অনুধাবন করতে পেরেছেন কে হাততালি দ্বারা বক্তব্যটি উদ্বোধন করেছে, কে চমৎকারভাবে ভিড়কে দীর্ঘ সময় তালি দিতে উৎসাহ করেছে, এবং সেটা কতটা উদ্যমী হয় কিছুই তার অজানা নয়। সবার আগে 2 হাত তুলে সম্বোধন জানানো, সবার আগে দাঁড়িয়ে যাওয়া, এবং যদি পরিস্থিতি ঠিক থাকে সবার আগে জিন্দাবাদ বা সমর্থনসূচক কোনো শব্দ দিয়ে স্লোগান ধরা, তোমাকে মঞ্চে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির চোখে একজন বড় ব্যক্তি হিসাবে উপস্থাপন করবে।
সবার প্রথমে হাততালি দাও, যত ছোট সে ভিড়ই হোক অথবা যত অদরকারি কথাই বলা হোক, অন্যরা কিভাবে সাড়া দেবে তা দেখার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। তোমাদের ভিড়টা যদি মাত্র 3 থেকে 4 জনেরও হয়, কোনো ব্যাপার না, তুমি প্রথম ব্যক্তি হিসেবে বক্তার চিন্তাচেতনার সাথে সহমত প্রকাশ করো এবং সবার আগে বলে ওঠো, দারুণ বলেছ। এটা প্রমাণ দেবে তুমি তার মতামতের উপরে ভালো ধারণা রাখো। তুমি তার চোখে বনে যাবে বিশ্বস্ত কেউ একজন। কৌশল 91, শ্রোতাদের নেতা হও। মঞ্চে দাঁড়ানো বক্তা যত বড় ব্যক্তি হোক, ভেতরে ভেতরে তিনি এই ভয়ে থাকেন শ্রোতা তাকে গ্রহণ করছে তো। শ্রোতাদের ভিড়ে মাঝে কেউ একজন পুরো ভিড়টাকে নেতৃত্ব দিচ্ছেন, এটা দেখেই মঞ্চে দাঁড়ানো বড় ব্যক্তিটি বুঝে যান ভিড় নিয়ন্ত্রণ করা ব্যক্তিটিও নির্ঘত একজন বড় ব্যক্তি। তুমি প্রথম ব্যক্তিটি হয়ে যাও যে হাততালি দিয়ে বক্তাকে স্বাগত জানায়, অথবা তুমি ওই ব্যক্তিটি হয়ে যাও যে বক্তার কথাকে সবার আগে সমর্থন জানায়। পর্ব 92। কার পয়েন্ট কত? নিচের জন ঝুঁকেন বেশি, চেঁচান কম। যে কোনো মিনিটে, যে কোনো সেকেন্ডে ফুটবল ভক্তরা চাইলেই খেলার স্কোর জেনে নিতে পারে। এমনকি ঘুমে কাতর জর্জকে জিজ্ঞেস করে দেখো, সে বলে দেবে কে জিততে যাচ্ছে, কে হারতে যাচ্ছে। একেবারে সুন্দরভাবে পয়েন্ট টেবিলের হিসেবটা বুঝিয়ে দেবে। মানুষের জীবনকে যদি ফুটবল খেলার সাথে তুলনা করি, তবে জর্জের মতো ব্যক্তিরাই হচ্ছে মানব জীবনের আসল খেলোয়াড়। তারা চুটকিতে সবকিছু বলে দিতে পারেন। তুমি ভেবে আছো তারা ঝিমাচ্ছে, অথচ তারা ওই অবস্থায়ও সর্বোচ্চ সচেতন এবং বলে দিতে পারবেন ব্যক্তি তিনি ও অন্যদের স্কোর। এর মাঝে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনও অন্তর্ভুক্ত। তারা জানেন এই মাঠে কে জিততে যাচ্ছে, কে হারছে এবং কে কত পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছে। যখন দুজন জাপানি ব্যবসায়ী সাক্ষাৎ করেন, এটা বিবেচনায় নিতেই হবে তাদের মাঝে কে উপরে আর কে নিচে। এটা বোঝা যায় যখন তারা ঝুঁকে একজন আরেকজনকে সম্মান জানান। মর্যাদায় নিচের ব্যক্তি অত্যধিক ঝুঁকেন। তারা অবশ্যই নিজেদের মাঝে একটা ব্যবধান রাখবেন। কম মর্যাদাপূর্ণ ব্যক্তিটির উচিত উপরের মর্যাদার ব্যক্তির অফিসে দেখা করার প্রস্তাব করা, অথবা যদি শোভা পায় তাহলে কোনো একটা রেস্টুরেন্টে দেখা হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই বড় ব্যক্তিটির সময়ের গুরুত্ব রেখে। যদি নিচের জন উপযুক্ত ব্যবধান দেখাতে ব্যর্থ হন, এর অর্থ তিনি মাথা ঝুঁকাতে রাজি নন। নিচের ব্যক্তিটি এর মাধ্যমে ব্যবসায়িক মাঠে আনাড়ি খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন, যার একটাই অর্থ তিনি বাদ পড়ে যাচ্ছেন। ঠিক এমনটাই ঘটেছিল আমার বন্ধু লরার সাথে, যে কিনে স্বাস্থ্যকর মিল্কশেক বানাতে পছন্দ করত। মনে আছে কৌশল নাম্বার 70-এ আমরা তার ব্যাপারে আলোচনা করেছি। যখন আমরা শেষবার লরার সাথে ছিলাম, দেখেছিলাম সে কিভাবে নিজের সুযোগগুলো ধ্বংস করে চলেছে। সুপারমার্কেট চেনের এক বড় খেলোয়াড় ফ্রেড, তার কথাও নিশ্চয়ই মনে আছে। লরা ফ্রেডকে মোটামুটি নানা কর্মকাণ্ড দ্বারা বিরক্তি করে তুলেছিল। প্রথমেই মেল অ্যাড্রেস চেয়ে বসল, তারপর এক এক করে কলমের কালি নেই বলে অভিযোগ করতে থাকল, ফ্রেডকে কলম আনতে গিয়ে দাঁড় করিয়ে রাখল, নাম্বার ভুলভাবে লিখল, বিরক্তিকর সব কর্মকাণ্ড। তোমরা জেনে অবাক হবে আমি সেবার সবচেয়ে বাজে ঘটনাটার বর্ণনাই করিনি। এত কিছুর পরেও লরাকে ফ্রেড ডিল্লিকে বাদ দেয়নি। ফ্রেড তার মিল্কশেকের একটা নমুনা পাঠাতে বলল, সে ওটা দেখে তার রায় জানাবে। এই অংশে লরা আবার আগের মতো ভুল করল। এবারের ভুলটা একটু বড় ও নির্বোধের মতো শোনাল। লরা জানতে চাইল সে কোন কুরিয়ারটা ব্যবহার করবে। ফ্রেড জানাল ফেডেক্স। আমার মিল্কশেকগুলো আবার শীতে রাখতে হয়। ফেডেক্সের কি শীতাতপ নিয়ন্ত্রিত কোনো সেবা রয়েছে? নইলে কিন্তু আমি ফেডেক্স দিয়ে পাঠাতে পারব না। লরা অবাক হয়ে বলল, আগে ছোটখাটো ভুলগুলো ঝেড়ে ফেলা যায়, কিন্তু এবারের ভুলটা ওদের ডিলটাকে পুরোদমে শেষ করে দিল। লরা এমন অদ্ভুত সব প্রশ্ন করেছে আমরা নিজেরই লজ্জে লেগেছে। মনে মনে বললাম, লরা আরেকটু পরিণত হ। লরার মোটে উচিত হয়নি সুপারমার্কেটের এত বড় একজন ব্যক্তির কাছ থেকে কুরিয়ার বিষয়ে জবাবদিহিতা নেওয়া। ফ্রেড তাকে একটা সুযোগ দিয়েছে, এই খুশিতে সে একটা গাড়ি ধরিয়ে নিজেই মিল্কশেকটা পৌঁছে দিতে পারত। আমার বন্ধুটা ব্যবসায়িক ফিল্ডের নীতিটা ভঙ্গ করেছে। তার যতটুকু ঝোঁকার কথা ছিল, যতটুকু নমনীয় হওয়ার উচিত ছিল, সে এর বিন্দুমাত্রও করেনি। ফলে ওখানেই সে বাদ পড়ে গেছে। বড় ব্যক্তিরা খাতায় কলম রাখার আগে, কিবোর্ডে আঙ্গুল রাখার আগে, ফোন কানে লাগানোর আগে অথবা কারো হাতে হাত মেলানোর আগে একটা দ্রুত হিসাব নিকেশ করে নেন। তারা নিজেরা প্রশ্ন করেন, আমাদের এই সম্পর্কের ফলে কে সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন? আমাদের দুজনের সাম্প্রতিক কর্মকাণ্ড আমাদের মাঝে কী ব্যবধান সৃষ্টি করেছে? কে ঝুঁকেছে? সর্বশেষ এই প্রশ্নটা তাদের মাথায় আসে, নিজের পয়েন্ট বাড়াতে আমার করণীয় কি? বন্ধুরা নজরও রাখে। এই পদ্ধতি শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য ভাবলে ভুল হবে, এটা ব্যক্তিজীবনেও সমানভাবে কাজ করে। বেশ কমাস পূর্বে একটা সম্মেলনে
আমি চার্লস নামের এক ভদ্রলোকের সাথে পরিচিত হই। কার প্রিয় খাবার কি এটা নিয়েই আমরা আলোচনা করছিলাম। ভদ্রলোকের প্রিয় খাবার তালিকায় রয়েছে ঘরের তৈরি পাস্তা, সাথে একটুখানি টমেটো সস। আমি টমেটো সস বানাতে পারতাম, এদিকে চার্লসকেও আমার পছন্দ হয়ে গেল। তাকে সামনের মঙ্গলবার সন্ধে 7:30টার দিকে বাসায় আসার নিমন্ত্রণ জানালাম। সেও এক বাক্যে রাজি হয়ে গেল এবং বলল আমি অবশ্যই আসব। নির্ধারিত দিনের বিকেল থেকে রান্নাবান্না শুরু করে দিলাম। আমার দেয়াল ঘড়িটা ঘণ্টায় ঘণ্টায় ঢং ঢং শব্দ করে জানান দিচ্ছিল লেইল সময় ঘনিয়ে আসছে। সন্ধ্যের আগে আগে আমার রেসিপি প্রায় শেষের দিকে। তখন ঘড়িটা ঢং ঢং করে জানান দিল লেইল আর মাত্র আধা ঘণ্টা বাকি। বারবার স্রষ্টাকে ডাকছিলাম যাতে ঠিক টাইমে সব শেষ হয়। 7:30 বাজে। এমন সময় আমার সব আয়োজন শেষ হলো। তাড়াতাড়ি নিজের ড্রেসটা চেঞ্জ করে আসলাম। সমস্ত কিছুই তৈরি। ভেতর থেকে খুশিতে বলে উঠলাম, রাত 8টা বাজে। ঘড়িটা আবার ঢং ঢং করে জানান দিল লেইল, তোমার মেহমান এখনও আসেনি। আমি কোমল পানীয় জল মুখে নিলাম। মনে মনে বললাম এক্ষুনি এসে পড়বে। রাত 9টার দিকে আমার আর বুঝতে বাকি রইল না চার্লস আসছে না। আমি উঠে দাঁড়িয়ে গেলাম। মিছে অপেক্ষার কোনো মানে হয় না। পরদিন চার্লস ফোন করল, ভগ্ন হৃদয় নিয়ে না আসার কারণ জানালো। তার প্রাইভেট কার সমস্যা করছিল, জানালো চার্লস। লেইল, আমি দুঃখিত। আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই। মুখে ওটা বললেও মনে মনে বলছিলাম, চার্লস, আমাকে কি বোকা পেয়েছ? তোমার গাড়ি খারাপ ছিল এটা একটা বাজে গল্প ছাড়া কিছুই নয়। তোমার ফোনও কি খারাপ ছিল? ফোন দিয়ে বলা যেত না? নাকি তুমি এমন গ্রহে বাস করো যেখানে কোনো ফোন নেই? সে অনুতপ্ত হয়ে কথা বলছিল, বোঝাতে চাচ্ছিল ব্যাপারটা ভুলে যাওয়াই উত্তম। বড় ব্যক্তিদের মতো সে আমাকে এর খেসারতস্বরূপ কোনো একটা বড় ইটালিয়ান রেস্টুরেন্টে পাস্তার সাথে সস দিয়ে খাওয়ার নিমন্ত্রণ জানাতে পারত। এবারও চার্লি ভুল করল। সে আমাকে বলল, আরেকদিন আমার বাসায় আসবে কিনা? কখনো নয় চার্লস। কৌশল 92। কার পয়েন্ট কত? দুজন খেলোয়াড় একই সাথে হেঁটে যাচ্ছেন। দুজনের র্যাঙ্কিং পয়েন্ট তার মাথার উপরে গ্রাফিক্স দিয়ে দেখানো হচ্ছে। একজনের স্কোর বেশি, একজনের কম। স্কোর পরিবর্তনশীল, কিন্তু বেশি স্কোরধারী এবং কম স্কোরধারীর মাঝে ব্যবধান থাকবে এটা অপরিবর্তনীয়। ব্যবধান থাকবেই, এটাই রুলস। বড় স্কোরধারী এবং ছোট স্কোরধারী সবসময় ব্যবধান বজায় রাখবে। এই রুলস যে ভাঙবে সে ব্যবসায়িক দুনিয়া থেকে ছিটকে পড়বে, এমনকি ব্যক্তিজীবনেও। শেষ পাঠ, তোমার গন্তব্য। হাউ টু টক টু এনিওয়ান বইটির নানা অংশে আমরা নানান ধরনের, নানান চিন্তা চেতনার মানুষদের সাথে পরিচিত হয়েছি। কয়েকজনের নাম এখানে পরিবর্তিত হয়েছে, কিন্তু প্রত্যেকেই বাস্তব চরিত্র। সম্প্রতি সিদ্ধান্ত নিলাম আমি দীর্ঘদিন যাদের সান্নিধ্যে ছিলাম তাদের বর্তমান অবস্থার খোঁজ নেব। আমি দেখতে চাই তারা কে কোথায় আছে, কি অবস্থায় আছে। আমার পুরনো বান্ধবী লরা স্বপ্ন দেখত তার বানানো মিল্কশেক লক্ষ লক্ষ পিস বিক্রি হবে, কিন্তু সে সুপারমার্কেট দুনিয়ার নিয়মনীতির ক্ষেত্রে ছিল উদাসীন। বর্তমানে সে আগের কর্মস্থলে ফেরত গেছে। স্যাম, যে কিনা আমাকে বিক্ষুব্ধ করে তুলেছিল, মানে আমাকে না জানিয়ে তার সংগঠনের জন্য বক্তৃতা নিতে চেয়েছিল, সে এখন কোনো সংগঠনেরই সাথে নেই। সোনি, যে কিনা তার চাচাতো ভাইয়ের আত্মীয়কে অতি দ্রুত ফোন দিয়ে বিরক্ত করেছিল চাকরির জন্য, সে এখনও গ্যাসের কাজটাই করছে। তানিয়া, যে কিনা বিশ্বাস করত তাৎক্ষণিক ইট ছড়লে পাটকেল খেতে হয় নীতিতে, তাকে এখন আর সেই ট্যালেন্ট এজেন্সিতে দেখা যায় না। জেনির কথা মনে আছে, যে তার বসকে ক্রিসমাস পার্টিতে ডেকে জবাবদিহিতা চেয়েছিল? সে 5 বছর পরেও সেই একই জায়গায় পড়ে আছে। এবং অবশ্যই সেই ভদ্রলোকের কথা ভোলার নয়, যিনি একজন উদীয়মান বক্তা হিসেবে আবির্ভূত হচ্ছিলেন, মোবাইলের কলার টিউনে অনুপ্রেরণামূলক কথা সেট করে রাখতেন। আজকাল তাকে বক্তৃতায় খুঁজে পাওয়া যায় না। নাম্বারটাও ভদ্রলোক বদলে ফেলেছেন। এবার কয়েনের বিপরীত পিঠ দেখা যাক। ব্যারির কথা মনে আছে? সেই ব্যারি, যে কাউকে তোমার সময় এখন কী রঙের বলে ডাকত, সম্প্রতি তাকে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ টক শো হোস্টস থেকে ব্রডকাস্ট অফ দ্য ইয়ার খেতাবে ভূষিত করেছে। বিজনেস কার্ডের পেছনে নানা কিছু টুকে রাখত যে ভদ্রলোক জো, তিনি একজন মার্কিন সেনেটর বনে গেছেন। জিমি নামের সেই মহিলার কথা মনে আছে, যিনি চোখের ভাষা বিক্রি কৌশলে ছিলেন অনন্য?
সম্প্রতি সাকসেস ম্যাগাজিন তাকে নিয়ে আর্টিকেল লিখেছে। আচ্ছা, ওটা তুমি ছিলে? অংশে স্টিভের কথা লিখেছিলাম। সে এখন একজন অতি জনপ্রিয় বক্তা হিসেবে প্রতিষ্ঠিত। হ্যারিস, যে ছিল আমার শেষ ভরসার স্থল, যার ডিকশনারিতে পারব না বলে কোনো শব্দ ছিল না, বর্তমানে নিজেই একটা ট্রাভেল এজেন্সির মালিক। আমার চুলের যাবতীয় স্টাইল যে করে দিত, গ্লোরিয়া। মনে আছে ওর কথা, ওর স্যালুনের কথা? বর্তমানে সে নিউ ইয়র্কের 5th অ্যাভিনিউতে একটা স্যালুন দোকান দিয়েছে। এই জায়গাটায় দোকান নেওয়া অনেক পুঁজির ব্যাপার। প্রথম অংশের ব্যর্থ মানুষদের নিয়ে তোমাদের কি চিন্তাভাবনা? ওরা আমার সাথে ভালো আচরণ করেনি অথবা আমার সামনে ভুলগুলো করেছে বলেই ওরা ব্যর্থ হয়েছে এমনটা দাবি করছি? মোটেও না। বরং আমি ওদের অংশটা তুলে বোঝাতে চেয়েছি, তারা জীবনের বিভিন্ন অংশে এই ধরনের ভুলগুলো করে গেছে বলেই তারা ব্যর্থ হয়েছে। আবার যারা সফল হয়েছে তারাও নিত্যজীবনে মানুষকে আনন্দে ভাসিয়েছে, সঠিক সময়ে সঠিক কাজগুলো অব্যাহত রাখতে পেরেছে বলেই সফল হয়েছে। এখন তুমি যদি প্রথম অংশের ব্যর্থ মানুষদের মতো কেউ একজন হয়ে থাকো, তবে তোমাদের বদলানোর উপযুক্ত সময় এখনই। আর পরের ব্যক্তিদের পথ অনুসরণ করলে সেটা আরও বেশি পরিমাণে করে যাও। তোমার সাড়া দেওয়ার পরিমাণ গুণিতক হারে বাড়িয়ে নাও, যেটা আমরা সূচনাতে পড়েছিলাম। কেউ এমনি এমনি সফলতার চূড়ায় আরোহণ করতে পারেন না। বছরের পর বছর ধরে সফল ব্যক্তিরা মানুষের মন জয় করে গেছেন। মানুষেরা তাদের ওপরে উঠতে আশা জুগিয়েছে, হাত বাড়িয়ে দিয়েছে। একজন সফলতার ততটাই চূড়ায় উঠেছেন যতটা উঠতে তারা চেষ্টা চালিয়েছেন। কিভাবে একজন ব্যক্তি ধীরে সুস্থে সোজা রাস্তায় এগিয়ে যেতে পারে এবড়োথেবড়ো পথ এড়িয়ে? এই উত্তরটা শীতের শেষে চারদিকে বরফে ঢেকে গেছে এমন দিনে আমার মাথায় এসেছে। একদিন সীমান্তবর্তী একটা জায়গায় স্কাইং করছিলাম। বরফের ওপর উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলাম। আমি দেখলাম একজন স্কাইয়ার আমার ঠিক পাশ দিয়ে যাচ্ছে। স্কাইয়ারের আসনে থাকা ব্যক্তিটি কিছুটা আমার দিকে ঝুঁকে এলো। আমার নিজেকে এক্সপার্ট প্রমাণ করার প্রয়োজন পড়েনি, তাই আমি নিজের গতি কমিয়ে দিলাম যাতে ভদ্রলোক ফাঁকা জায়গা পেয়ে যাতে চলে যেতে পারে। সেও নিজের গতি কমিয়ে আমার বরাবর নিচে নেমে এলো, মাথা নাড়িয়ে হাসল। শুভ সকাল, আজকে স্কাইংয়ের জন্য দারুণ একটা দিন, কি বলেন ম্যাডাম? আমি ওই ব্যক্তির পদক্ষেপকে অভিনন্দন জানাই। সে নিজের অবস্থান থেকে সরে এসে আমার সাথে সাথে ট্র্যাকে চড়ে প্রমাণ করতে চাইল আমরা দুজনে একই উচ্চতায় রয়েছি, কেউ কারো চেয়ে উপরে নয়। আমার বিশ্বাস সে এভাবে চিন্তা করেনি, হেই দেখো তুমি কোথায় আর আমি কোথায়, হা হা হা। কিন্তু দাঁড়াও, তোমার পাশে নেমে আসি, তোমায় একটু সঙ্গ দিই। যেহেতু বইয়ের শুরুতেই আমি আভাস দিয়েছিলাম, দুজন ব্যক্তির জীবনের সফলতার সংজ্ঞা একই হতে পারে না। ধরা যাক স্কাইংয়ে থাকা ব্যক্তিটির কথা। সে কিভাবে এত দক্ষতার সাথে নিজের গতির ভারসাম্য রক্ষা করল? সে কি জন্ম থেকে এভাবে ভারসাম্য রক্ষা করতে পারত? প্রশ্নের জবাবটা আমার চেয়ে তোমরা ভালো জানো। সে দক্ষতাগুলো অর্জন করে নিয়েছে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে। অনুশীলনই সমস্ত কাজ সঠিকভাবে করার একমাত্র ভিত্তি। শ্রেষ্ঠত্ব কখনোই একদিনের প্রচেষ্টায় আসে না। ওটা বহু বছরের একনিষ্ঠ সাধনা, ছোট ছোট কৌশল অভ্যন্ত করার ফসল। এই বইয়ে আমি এমন 92টি ছোট ছোট সফলতার কৌশল উল্লেখ করেছি, যেগুলো তোমার ভাগ্য পরিবর্তন করে তোমায় নিয়ে যাবে কাঙ্ক্ষিত গন্তব্যে। মনে রেখো, বারংবার একটা কাজ করলে তা অভ্যেসে পরিণত হয়। অভ্যেসগুলো তোমার ব্যক্তিত্বে প্রতিফলিত হয়। ব্যক্তিত্ব তোমায় গন্তব্যে নিয়ে যায়, আর সফলতাই যেন তোমার গন্তব্য হয়। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের শেষ পর্ব। সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।